বস্তির সবচেয়ে ছোট একটি কোণে, যেখানে রাস্তাও পাকা ছিল না এবং নালাগুলো সবসময় উপচে পড়ত, সেখানে একটি ভাঙা ছাদের নিচে মুকেশ থাকত। মাত্র ১৭ বছর বয়সেই তার কাঁধে জীবনের এমন বোঝা ছিল যা অনেক বয়স্ক মানুষও বইতে পারে না। মা অসুস্থ ছিলেন, বাবা কবেই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আর বাড়িতে খাবার জন্য যা কিছু আসত তা মুকেশের পরিশ্রমে আসত। তার সেই হাতগুলোর কল্যাণেই, যেগুলি প্রতিদিন সকালে আবর্জনার গাড়ির পিছনে ছুটত এবং গলিতে গলিতে আবর্জনার জন্য ঘুরে বেড়াত। মুকেশের বস্তির নাম ছিল রামনগর। এই বস্তি শহরের এমন এক অংশে ছিল যেখানে কোনো বড় কর্মকর্তা বা নেতা কখনো আসতেন না। যদি কখনো কেউ আসত, তবে কেবল ভোট নেওয়ার সময়। এখানকার গলিগুলো এতই সরু ছিল যে দুজন মানুষ একসাথে হাঁটলে কাঁধে কাঁধ ঘষে যেত। বর্ষায় জল জমে যেত এবং গরমে রোদ এত কড়া হতো যে টিনের চাল তাওয়ার মতো গরম হয়ে যেত। কিন্তু এই বস্তিতেই মুকেশ বড় হয়েছিল এবং জীবনের প্রতিটি উত্থান পতল খুব কাছ থেকে বুঝেছিল। মুকেশের কাজ ছিল আবর্জনা কোড়ানো, ভোর ৪টেয় ওঠা, কাঁধে বস্তা নেওয়া এবং শহরের সেই গলিগুলোতে বেরিয়ে পড়া যেখানে সারা রাতে আবর্জনার স্তূপ জমে যেত। প্লাস্টিক, লোহা, কাগজ, কাঁচ যা পেত তুলে নিত আর বিক্রি করে দুবেলার খাবার জোগাড় করত। এটাই ছিল তার পৃথিবী। সে প্রতিদিন সকালে উঠত, ঠান্ডা জলে মুখ ধুত, অসুস্থ মায়ের জন্য উনুনে চা বসাত এবং তারপর বস্তা তুলে আবর্জনা কুড়াতে বেরিয়ে পড়ত। তার পায়ে চপ্পল ছিল যা অনেকবার ছিঁড়ে গিয়েছিল, আর প্রতিবারই মুকেশ তার দিয়ে বেঁধে সেগুলো আবার পরে নিত। কিন্তু এসব সত্ত্বেও মুকেশের মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা থাকত। যারা তাকে চিনত তারা বলতো যে এই ছেলের চোখে আলাদা কিছু আছে, কোনো আগুন আছে, এমন কোনো স্বপ্ন আছে যা নেভে না। আর সত্যি এমনটাই ছিল। মুকেশের কাছে এমন এক গুপ্তধন ছিল যা কেউ দেখতে পেত না। সেই গুপ্তধন ছিল নতুন কিছু জানার কৌতূহল এবং পড়ার খিদে। যখনই সে আবর্জনার মধ্যে কোনো বই পেত, সেটা বাড়িতে নিয়ে আসত। মা বলতেন, মুকেশ, এই বইগুলোও বিক্রি করে দে, 2 পয়সা পাবি। কিন্তু মুকেশ হেসে বলতো, মা, এই বইগুলো থেকে যা পাওয়া যায় তা কোনো বাজারে বিক্রি করে পাওয়া যাবে না। মা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। তিনি জানতেন যে তার ছেলে অন্য মাটির তৈরি, সে তার কথা শুনবে না। মুকেশের কুঁড়ে ঘরের এক কোণে বইয়ের ছোট্ট একটা স্তূপ ছিল। তাতে একটা পুরনো ভূগোলের বই ছিল যার পাতা হলুদ হয়ে গিয়েছিল, একটা ছেঁড়া খবরের কাগজ ছিল যা সে অনেকবার পড়েছিল, একটা বিজ্ঞানের বই ছিল যার অর্ধেক পাতা গায়েব ছিল, আর একটা বই ছিল যা সে 3 সপ্তাহ আগে একটা বড় বাড়ির আবর্জনায় পেয়েছিল। সেই বইটি ছিল ভারতের সংবিধানের ওপর ভিত্তি করে লেখা একটি সহজ বই। মুকেশের কাছে সেই বইয়ের কথাগুলো খুব জরুরি এবং বাস্তবসম্মত মনে হয়েছিল। তাই সে বইটি এতবার পড়েছিল যে এর কিছু পাতা ক্ষয়ে গিয়েছিল। সে ওই বইয়ের অনেক লাইন মুখস্থ করে ফেলেছিল, ঠিক যেমন কোনো ভক্ত তার ভজন মুখস্থ করে। সেই বইয়ে লেখা ছিল যে প্রতিটি নাগরিক সমান, ধনী হোক বা গরিব, আইনের চোখে সবাই এক। প্রত্যেক ব্যক্তির নিজের কথা বলার অধিকার আছে। প্রত্যেকটি অভিযুক্তকে নির্দোষ বলে গণ্য করা হবে যতক্ষণ না তার অপরাধ প্রমাণিত হয়। মুকেশ এই লাইনগুলো পড়ে ভাবত, ইস, যদি এটা সত্যি হতো, ইস, এই বস্তিতেও যদি আইন ঠিক সেভাবেই কাজ করত যেমন বইয়ে লেখা আছে। কিন্তু সে আশা ছাড়েনি। শহরের অভিজাত এলাকায় একটি বড় বাংলো ছিল। ওই এলাকার রাস্তাগুলো মসৃণ ছিল, গাছের সারি ছিল এবং প্রতিটি বাড়ির সামনে লোহার বড় বড় গেট ছিল। ওই এলাকার সবচেয়ে বিলাসবহুল বাংলোর নাম ছিল বিজয় নিবাস এবং তার মালিক ছিলেন আইনজীবী বিজয় পাল সিং। তিনি শহরের সবচেয়ে নামকরা এবং প্রভাবশালী আইনজীবীদের একজন ছিলেন। তিনি অনেক বড় বড় মামলা লড়েছিলেন এবং শহরে তার খুব দাপট ছিল। তার বাংলোতে বড় বাগান ছিল, দামি গাড়ি ছিল এবং নিরাপত্তার জন্য অনেক চাকরবাকরও ছিল। মুকেশ প্রতিদিন সকালে ওই এলাকায় আবর্জনা কুড়াতে আসত। বড় বাড়ির লোকেরা রাতে যা কিছু ফেলে দিত তার মধ্যে কখনো কখনো ভালো প্লাস্টিক বা কাগজ পাওয়া যেত। মুকেশ কখনো কারো বাড়ির ভেতরে যায়নি। সে সবসময় বাইরের দেওয়ালের কাছে থেকেই তার আবর্জনা সংগ্রহ করত। বিজয় নিবাসের বাইরেও সে কেবল রাস্তার ধারে রাখা ডাস্টবিনের কাছেই থামত। নিজের দরকারি আবর্জনা বেছে নিয়ে এগিয়ে যেত। কখনো কারো সাথে কোনো কথা বলতো না, কখনো কারো সাথে ঝগড়াও করত না। সেই মঙ্গলবারের সকালেও সবকিছু ঠিক তেমনই ছিল যেমন প্রতিদিন হতো। মুকেশ খুব সকালে বস্তা নিয়ে বেরিয়েছিল। সে বিজয় নিবাসের কাছে পৌঁছে একটু আবর্জনা কুড়িয়ে এগিয়ে গেল। সেদিন তাকে বাজার থেকে মায়ের ওষুধও নিতে হতো, তাই সে তাড়াহুড়ো হয়েছিল। সে নিজের কাজ তাড়াতাড়ি শেষ করে ফিরে গেল। কিন্তু দুপুর গড়াতেই গোটা এলাকায় শোরগোল পড়ে গেল। বিজয়পাল সিংয়ের বাংলো থেকে কোটি কোটি টাকার চুরি হয়ে গিয়েছিল। লকার ভাঙা ছিল, গয়না গায়েব ছিল, নগদ টাকার কোনো হদিস ছিল না। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। বিজয়পাল সিংয়ের মুখ লাল হয়ে গিয়েছিল এবং রাগে গলা কাঁপছিল।
পুলিশ এলো, গাড়ি এলো, কর্মকর্তারাও এলেন। বাংলোর ভেতরে ও বাইরে তদন্ত শুরু হলো। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হলো, চাকরদের জেরের করা হলো। সবাই একে অপরকে সন্দেহ করছিল। আর তারপর কেউ একজন বলে দিল যে সকালে ওই গলিতে একজন আবর্জনা কুড়ানো ছেলে ছিল, যে বিজয় নিবাসের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিল এবং সে রোজ বাড়ির কাছে আসে। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল। ওই দিন সন্ধ্যায় দুজন পুলিশ মুকেশের বস্তিতে পৌঁছাল। পুরো বস্তিতে খবর ছড়িয়ে পড়ল যে পুলিশ এসেছে। বাচ্চারা দরজার পেছনে লুকিয়ে পড়ল, মহিলারা জানালা দিয়ে উকি মারতে লাগল এবং পুরুষেরা ভয় পেয়ে একপাশে দাঁড়িয়ে গেল। মুকেশ সে সময় বাজার থেকে মায়ের ওষুধ নিয়ে ফিরছিল। তার হাতে ওষুধের ছোট একটা থলে ছিল, আর চেহারায় ছিল ক্লান্তি। তাকে দেখেই একজন পুলিশ এগিয়ে এসে বলল, মুকেশ দাঁড়া, তোকে জিজ্ঞাসাবাদ করা হবে। মুকেশ দাঁড়িয়ে গেল। সে ভাবল হয়তো শুধু কিছু তথ্য জানতে চাইছে, কারণ সেই ঘটনা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে ওষুধের থলেটা শক্ত করে ধরল এবং শান্ত গলায় বলল, জি বলুন, কি ব্যাপার? কিন্তু পর মুহূর্তেই তার হাতে হাত কড়া পুড়িয়ে দেওয়া হলো। মুকেশের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, এসব কি হচ্ছে? আমি কি করেছি? আসল ব্যাপারটা কি? আপনারা কিছু তো বলুন। বিজয় নিবাসে চুরি হয়েছে, তুই সকালে ওখানে ছিলি, তুই চোর। পুলিশ কঠোরভাবে উত্তর দিল, আমি তো শুধু বাইরে ছিলাম, আবর্জনা কুড়াচ্ছিলাম, আমি কিছুই করিনি। মুকেশের গলা কাঁপছিল। চাল থানায়, সেখানে গিয়ে নিজের গল্প শোনাস। মুকেশের হাত থেকে ওষুধের থলেটা পড়ে গেল। বস্তিতে দাঁড়িয়ে থাকা লোকেরা দেখছিল। কেউ দরজার ফাঁক দিয়ে উকি মারছিল, কেউ কেউ নিজেদের মধ্যে ফিসফিস ওড়ছিল। একজন বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন, আর তারপর একটি দুর্বল আওয়াজ ভেসে এলো, মুকেশ। মুকেশ ঘুরে তাকালো। তার মা সুমিত্রা, যিনি জ্বরে পুড়ছিলেন, কোনো মতে ছেঁচড়ে ছেঁচড়ে দরজা পর্যন্ত এসেছিলেন। তার পা দুর্বল ছিল, আর চোখ জ্বরে লাল ছিল। কিন্তু ওই লাল চোখে যে কষ্ট ছিল, তা জ্বরের কারণে ছিল না। ওটা একজন মায়ের কষ্ট ছিল, যিনি নিজের ছেলেকে হাতকড়া পরা অবস্থায় দেখছিলেন। মা, ভয় পেও না। মুকেশ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে বলল। তার গলায় কাঁপুনি থাকলেও চোখে একটা দৃঢ়তা ছিল। আমি কিছু করিনি, সত্যিকে কেউ চাপিয়ে রাখতে পারে না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। সুমিত্রার চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং তিনি দরজার চৌকাঠেই বসে পড়লেন। থানায় মুকেশকে একটি অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে কুঠরিতে আটকে রাখা হলো। সেই কুঠরিতে একটা ছোট জালি দেওয়া জানালা ছিল, যেখান দিয়ে রাতের অন্ধকার উকি মারছিল। বাইরে পুলিশেরা কথা বলছিল। কেউ একজন অট্টহাসি হেসে বলল, আবর্জনা কুড়ানো ছেলে আর কোটি টাকার চুরি, অনেক উঁচুতে উঠতে শুরু করেছে এই আবর্জনাওয়ালার দল। এক পুলিশ মুকেশের উপর চিৎকার করে বলল, এই ছেলে, সত্যি করে বল যে তুই চুরির মাল কোথায় লুকিয়ে রেখেছিস। যদি তুই এখনই বলে দিস, তাহলে তোর শাস্তি কমে যাবে, নইলে সারা জীবন জেলে পচার জন্য তৈরি হয়ে যা। স্যার, আমি চুরি করিনি, আমি জানি না চুরির মাল কোথায় আছে। পুলিশটি জোরে চিৎকার করে তার কাছে সজোরে লাঠি আছড়ে বাইরে চলে গেল। মুকেশ ভয় পেয়ে গেল, কিন্তু কিছু বলতে পারল না। মুকেশ ওই রাতে অন্ধকার কুঠরিতে চুপচাপ বসে রইল। তার মনে ঝড় বইছিল, ভয় ছিল, আতঙ্ক ছিল, মায়ের জন্য দুশ্চিন্তা ছিল। কিন্তু এসবের নিচে আরও একটা অনুভূতি ছিল, একটা দৃঢ় সংকল্প, যা ধীরে ধীরে রূপ নিচ্ছিল। সে নিজের পকেটে হাত ঢোকালো। বইটা ছিল না, বাড়িতেই রয়ে গিয়েছিল। কিন্তু তার মাথায় সেই লাইনগুলো ঘুরপাক খাচ্ছিল, যেগুলো সে 100 বার পড়েছিল, যেগুলো সে রাতে ঘুমানোর আগে আওড়াত, যেগুলো তার নিঃশ্বাসের সাথে মিশে গিয়েছিল। প্রত্যেক ব্যক্তি নির্দোষ, যতক্ষণ না তার অপরাধ প্রমাণিত হয়। আইনের সামনে সব নাগরিক সমান। সত্যকে ধামাচাপা দেওয়া যেতে পারে, কিন্তু মুছে ফেলা যায় না। মুকেশ চোখ বন্ধ করল। সে এক দীর্ঘ নিঃশ্বাস নিল আর মনে মনে একটা প্রতিজ্ঞা করল, নিজের কাছে, মায়ের কাছে, আর সেই সত্যের কাছে যা তার হৃদয় ছিল। আমাকে এর বিরুদ্ধে লড়তে হবে, আর আমি লড়ব। রাত গভীর ছিল। রামনগর বস্তিতে সুমিত্রা নিজের ছেলের কথা ভেবে কাঁদছিলেন। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু তার মন মানছিল না। আর সেই একই শহরের থানার এক অন্ধকার কুঠুরিতে একজন 17 বছরের ছেলে তার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তার কাছে না ছিল টাকা, না ছিল কোনো উকিল, না ছিল কোনো বড় ভরসা। তার কাছে যদি কিছু থেকে থাকে, তা হলো কেবল সত্য, আর সেই সত্যের ওপর অটুট বিশ্বাস। পরের দিন আদালতে তার প্রথম শুনানি হওয়ার কথা ছিল, আর মুকেশ জানত যে তাকে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে, সমস্ত মিথ্যের মুখোশ খুলে দিতে হবে এবং প্রমাণ করতে হবে যে দারিদ্র্য কোনো অপরাধ নয়।
সারা রাত মুকেশ ওই অন্ধকার কুঠরিতে বসে রইল। ঘুম তার চোখের ত্রিসীমানায় ছিল না। কুঠরির দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে ছিল আর মেঝেতে ঠান্ডা ছিল। বাইরে থেকে মাঝে মাঝে কারোর হাঁটার আওয়াজ আসত, আর কখনো কখনো দূর থেকে কুকুরের ডাকার আওয়াজ আসত। কিন্তু মুকেশের মন এসবের দিকে ছিল না। সে কেবল ভাবছিল, নিজের মায়ের কথা ভাবছিল, যিনি জ্বরে একা পড়ে আছেন। সেই লকারের কথা ভাবছিল, যা সে কখনো চোখেই দেখেনি। আর সেই লাইনগুলোর কথা ভাবছিল, যা সে ওই বইটিতে পড়েছিল। সকাল হতে সে নিজের মনকে এক জায়গায় স্থির করে ফেলল। সে নিজেকে বলল যে ভয় কোনো কাজে আসবে না, কান্নাও কোনো কাজে আসবে না। যদি কিছু কাজে আসে তবে তা হলো বুদ্ধি আর সত্য। সকালে একজন পুলিশ এসে কুঠুরির দরজা খুলল। সে রুক্ষভাবে বলল, চল তৈরি হয়ে নে, আদালতে যেতে হবে। মুকেশ উঠল। সে নিজের জামাকাপড় ঠিক করল, যা সারা রাত পড়ে থাকার কারণে কোঁচকানো হয়ে গিয়েছিল। সে একবার কুঠুরির ওই ছোট জানালা দিয়ে বাইরে উঁকি দিল, যেখান দিয়ে সকালের হালকা রোদ আসছিল। সে মনে মনে বলল যে এই রোদই তার সত্যের সাক্ষী হবে। পুলিশের গাড়িতে করে আদালতের রাস্তা পার হল। মুকেশ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। শহর সকালের ঘুম থেকে জাগছিল। দোকান খুলছিল, লোকেরা কাজে বেরোচ্ছিল, বাচ্চারা স্কুলে যাচ্ছিল। দুনিয়া তেমনই চলছিল যেমনটা সব সময় চলে। শুধু মুকেশের বুনিয়াতেই ভূমিকম্প এসে গিয়েছিল। আদালতের ভবনটি শহরের ঠিক মাঝখানে ছিল। বড় এবং পুরনো ভবন, যার দেয়ালের সময়ের ছাপ ছিল। ভেতরে লম্বা বারান্দা ছিল, কাঠের পুরনো চেয়ার ছিল এবং চারদিকে কাগজের স্তূপ ছিল। উকিলরা তাদের কালো কোট পরে এদিক ওদিক ঘুরছিলেন। মুকেশ এসব কিছু প্রথমবার এত কাছ থেকে দেখছিল। সে বইয়ে বিচার ব্যবস্থা সম্পর্কে পড়েছিল, কিন্তু আজ সে নিজেই সেই ব্যবস্থার সামনে দাঁড়িয়েছিল। 7 নম্বর ঘরে তার শুনানি ছিল। বিচারকের চেয়ার উঁচু ছিল এবং তার চেহারা গম্ভীর ছিল। তার সামনে কাগজের স্তূপ ছিল। একদিকে সরকারি উকিল বসেছিলেন রমাকান্ত ত্রিপাঠী, যিনি তার বয়স এবং অভিজ্ঞতা দুটোর দিক দিয়েই ভারী ছিলেন। তার গলায় সেই দাপট ছিল যা বছরের পর বছর ধরে আদালতে লড়ার অভিজ্ঞতা থেকে আসে। তার কাছে মোটা ফাইল ছিল এবং তার চেহারায় এমন একটা ভাব ছিল যেন মামলা তিনি আগেই জিতে গেছেন। অন্যদিকে ছিল মুকেশ, একা, কোনো উকিল ছাড়া। বিচারক যখন জিজ্ঞেস করলেন যে অভিযুক্তের উকিল কোথায়, তখন একজন পুলিশ উত্তর দিল, হুজুর, এর কাছে উকিলের জন্য টাকা নেই। আদালতে একটু গুঞ্জন শুরু হলো। কয়েকজন একে অপরের দিকে তাকালো। বিচারক মুকেশের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি নিজে নিজের পক্ষ সমর্থন করতে চাও? মুকেশ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জি হ্যাঁ হুজুর, আমি নিজেই আমার পক্ষ রাখব। বিচারক এক মুহূর্ত থেমে তাকে দেখলেন। একজন 17 বছরের ছেলে সাধারণ পোশাকে কোনো রকম সাহায্য ছাড়াই আদালতে দাঁড়িয়েছিল। বিচারক বললেন, ঠিক আছে, কিন্তু মনে রাখবে আদালতের নিয়মকানুন মেনে চলতে হবে। জি হুজুর। সরকারি উকিল রমাকান্ত ত্রিপাঠী উঠলেন। তিনি তার ফাইল খুললেন এবং গম্ভীর গলায় বলতে শুরু করলেন, মাননীয় আদালত, অভিযুক্ত মুকেশ ওরফে আবর্জনা কোড়ানো ছেলেটিকে 16 মে সকালে বিজয় নিবাসের কাছে দেখা গিয়েছিল। ওই দিনই বিজয়পাল সিংয়ের বাংলো থেকে কোটি কোটি টাকার চুরি হয়। এই ছেলেটি গরিব, এর কাছে টাকা নেই এবং এ প্রায়ই ওই বাংলোর আশেপাশে ঘুরঘুর করত। এর কাছে এই চুরি করার যথেষ্ট কারণ ছিল। আমাদের আবেদন, একে দোষী সাব্যস্ত করা হোক। ত্রিপাঠী মশাই বসে পড়লেন। তার চেহারায় সন্তুষ্টি ছিল, যেন তিনি অনেক বড় কোনো কথা বলে ফেলেছেন। বিচারক মুকেশের দিকে তাকালেন। অভিযুক্ত, তোমার কিছু বলার আছে? মুকেশ একটা গভীর নিঃশ্বাস নিল। তার হাঁটু সামান্য কাঁপছিল, কিন্তু গলার স্বর স্থির ছিল। হুজুর, আমি ওই চুরি করিনি। আমি ওই সকালে বিজয় নিবাসের বাইরে নিশ্চয়ই ছিলাম, কিন্তু আমি তো সব সময়ই ওখানে যাই। আমি ওখানে ডাস্টবিন থেকে আবর্জনা করাই। এটাই তো আমার কাজ, এটাই আমার রুজিরুটি। আমার কাছে না কোনো হাতিয়ার ছিল, না কোনো যন্ত্রপাতি ছিল যা দিয়ে লকার ভাঙা যায়। আমি তো কখনোই বাংলোর ভেতরে পাও রাখিনি। ত্রিপাঠী মশাই মাঝখানে বাধা দিলেন, কিন্তু তুমি ওখানে ছিলে, এটা তো সত্যি। মুকেশ শান্তভাবে বলল, হুজুর, ওখানে থাকা আর চুরি করা দুটো আলাদা বিষয়। যদি কোনো রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে আর সেই রাস্তায় কোনো পথচারীও থাকে, তাহলে কি সেই পথচারী ওই দুর্ঘটনার জন্য দায়ী বা দোষী হয়ে যায়? আদালতে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। বিচারক মনোযোগ দিয়ে মুকেশকে দেখলেন। মুকেশ আরও বলল, হুজুর, আমার একটা অনুরোধ আছে। বিজয়নিবাসী সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমি নিজেই বাংলোর দেয়ালে সেগুলো দেখেছি। যদি ওই দিনের ফুটেজ দেখা হয় তাহলে সত্য সামনে চলে আসবে। সরকারি উকিল ত্রিপাঠী মশাই সঙ্গে সঙ্গে উঠলেন। তার গলায় হালকা অস্বস্তি ছিল, যা তিনি দ্রুত লুকানোর চেষ্টা করলেন। মাননীয় আদালত, এ একজন সাধারণ আবর্জনা কোড়ানো ছেলে। এই আইনি মারপ্যাচ জানে না। এ শুধু নিজেকে বাঁচানোর জন্য অজুহাত দিচ্ছে। মুকেশ আবার শান্ত গলায় বলল, হুজুর, আমি অজুহাত দিচ্ছি না, আমি প্রমাণ চাইছি।
আর প্রমাণ চাওয়া আমার অধিকার। আমি পড়েছি যে কোনো অভিযুক্তেরই এই অধিকার আছে যে তার বিরুদ্ধে থাকা প্রমাণ তাকে দেখানো হবে। এখনও পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ দেওয়া হয়নি, শুধু এইটুকু বলা হয়েছে যে আমি ওখানে ছিলাম। কাউকে দোষী সাব্যস্ত করার জন্য কি এতটুকুই যথেষ্ট? আদালতে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। এবার নিস্তব্ধতা বেশ দীর্ঘ ছিল। বিচারক নিজের চেয়ারে একটু সামনের দিকে ঝুঁকে বললেন, অভিযুক্তের কথায় যুক্তি আছে। পর্যাপ্ত প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে যে বিজয় নিবাসের সিসিটিভি ফুটেজ পরবর্তী শুনানিতে আদালতে পেশ করতে হবে। ত্রিপাঠী মশায়ের কপালে হালকা ভাঁজ পড়ল। তিনি ফাইল বন্ধ করে বসে পড়লেন। শুনানি শেষ হল। মুকেশকে আবার হাজতে পাঠিয়ে দেওয়া হল। কিন্তু যেতে যেতে সে দেখল যে আদালতের বাইরের বারান্দায় একজন বয়স্ক লোক দাঁড়িয়েছিলেন। সাদা চুল, সাদা কুর্তা আর চোখে পুরনো চশমা। তিনি মনোযোগ দিয়ে মুকেশকে দেখছিলেন। মুকেশের চোখ যখন তার চোখের সাথে মিলল, তিনি হালকাভাবে মাথা নাড়লেন, যেন বলছিলেন যে তুমি ভালো করেছ। মুকেশ তাকে চিনত না, কিন্তু সেই সামান্য সম্মতি তার ভেতরে এক নতুন শক্তির সঞ্চার করল। হাজতে ফিরে এসে মুকেশ দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। তার বুক ধরফর করছিল। সে প্রথমবারের মতো কোনো বড় উকিলের সামনে, কোনো বিচারকের সামনে নিজের কথা রেখেছিল। সে কাঁপছিল, সে ভয় পাচ্ছিল, কিন্তু সে বিচারকের সামনে সত্যি বলেছিল এবং তার কথা শোনাও হয়েছিল। পরের দিন এক অপ্রত্যাশিত মোড় এল। সেই বয়স্ক লোকটি, যার নাম পরে জানা গেল দ্বারকা প্রসাদ শর্মা, তিনি হাজতে মুকেশের সাথে দেখা করার অনুমতি চাইলেন। তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারক ছিলেন, যিনি এখন সমাজ সেবা করতেন। তিনি গতকাল আদালতে মুকেশকে দেখেছিলেন এবং তিনি তার সাথে দেখা করতে চেয়েছিলেন। তিনি যখন কুঠুরির সামনে এসে দাঁড়ালেন, তিনি মুকেশকে জিজ্ঞেস করলেন, বাবা, কাল তুমি যা বললে তা কোথা থেকে শিখলে? উত্তর দিল, আবর্জনায় পাওয়া একটা বই থেকে। দ্বারকা প্রসাদ শর্মা এক মুহূর্তের জন্য থামলেন। তারপর তার মুখে এক গভীর হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমি 50 বছর আদালতে কাটিয়েছি, কিন্তু আজ অনেক দিন পর এমন একজনকে দেখলাম যে কোনো ডিগ্রি ছাড়া, কোনো ফি ছাড়া কেবল নিজের বুদ্ধি দিয়ে সঠিক প্রশ্ন করেছে এবং উত্তরও দিয়েছে। মুকেশ তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমি কি জিততে পারব? দ্বারকা প্রসাদ শর্মা ধীরে করে বললেন, যারা লড়াই করে তারা হারে না বাবা, আর যারা সত্যের পক্ষে থাকে তাদের একা ছেড়ে দেওয়া হয় না। তিনি পকেট থেকে ছোট একটি বই বের করলেন এবং গড়াদের ফাঁক দিয়ে মুকেশের দিকে এগিয়ে দিলেন। বইটির নাম ছিল ভারতীয় সাক্ষ্য আইন সহজ ভাষায়। মুকেশ বইটি 2 হাতে এমনভাবে আঁকড়ে ধরল যেন কোনো গুপ্ত ধন পেয়ে গেছে। ওই রাতে মুকেশ সেই বইয়ের প্রতিটি পাতা পড়ল। সে ঘুমকে দূরে সরিয়ে দিল। তার আঙুলগুলো পাতায় পাতায় ছুটতে থাকল। তার চোখ প্রতিটি শব্দ নিজের ভেতরে গেঁথে নিতে লাগল। তার মনে পরবর্তী শুনানির প্রস্তুতি চলছিল। বাইরে রাত গভীর ছিল। বস্তিতে সুমিত্রা নিজের ছেলের ছবি বুকে জড়িয়ে বসেছিলেন, আর সেই একই শহরের একটি হাজতে মুকেশ এক নতুন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। পরবর্তী শুনানিতে সিসিটিভি ফুটেজ আসার কথা ছিল, আর মুকেশ জানত যে ওই ফুটেজে এমন কিছু নিশ্চয়ই থাকবে যা সত্যকে সামনে নিয়ে আসবে। শুধু দরকার ছিল সঠিক দৃষ্টিতে দেখার। পরবর্তী শুনানির তারিখ এসে গিয়েছিল। সেদিন সকাল থেকেই আদালতের বাইরে একটু বেশিই ভিড় ছিল। শহরে খবর রটে গিয়েছিল যে আবর্জনা কুড়ানো একটি ছেলে কোনো উকিল ছাড়াই আদালতে সরকারি উকিলকে চুপ করিয়ে দিয়েছে। কিছু মানুষ কৌতূহলবশত এসেছিল, কিছু মানুষ মুকেশের বস্তির ছিল যারা তাদের ছেলেকে দেখতে এসেছিল, আর কিছু মানুষ ছিল যারা শুধু তামাশা দেখতে এসেছিল। মুকেশকে যখন হাজত থেকে আদালতে আনা হলো, তখন তার হাতে সেই বইটি ছিল যা দ্বারকা প্রসাদ শর্মা দিয়েছিলেন। অনেক রাত জেগে পড়ার কারণে তার চোখ ক্লান্ত ছিল, কিন্তু তাতে এক নতুন উজ্জ্বলতা ছিল। সে রাতের মধ্যে সাক্ষ্য আইনের অনেক গুরুত্বপূর্ণ দিক বুঝে নিয়েছিল। সে জেনে গিয়েছিল যে সিসিটিভি ফুটেজ কিভাবে দেখা উচিত এবং কোন কোন বিষয়ে প্রশ্ন তোলা যেতে পারে। 7 নম্বর ঘরে আজ আগের চেয়ে বেশি মানুষ ছিল। আদালতের দর্শক সারিতে লোকেরা বসেছিল। বিজয়পাল সিংহ এসেছিলেন। তিনি একটি দামি স্যুট পরা ছিলেন এবং তার চেহারায় রাগ এবং অহংকার দুটোই একসাথে ছিল। তার সাথে তার নিজের উকিলরাও ছিলেন, যারা সরকারি উকিল ত্রিপাঠী মশায়ের সাথে কথা বলছিলেন।
বিচারক এলেন এবং কাজ শুরু হলো। ত্রিপাঠী মশাই উঠে দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত, পুলিশ বিজয় নিবাসের সিসিটিভি ফুটেজ পেশ করেছে। একজন কনস্টেবল এগিয়ে এলেন এবং একটি পেন ড্রাইভ বিচারকের সামনে রাখা হলো। আদালতে একটি বড় পর্দা লাগানো হয়েছিল। ফুটেজটি তাতে চালানো হলো। পর্দায় সকালের ঝাপসা দৃশ্য ভেসে উঠল। ক্যামেরার নজর বাংলোর প্রধান দরজার দিকে ছিল। ফুটেজে দেখা গেল যে সকাল 6টায় মুকেশ বাংলোর বাইরে এলো। সে ডাস্টবিনের কাছে দাঁড়িয়ে আবর্জনা কুড়ালো এবং প্রায় 10 মিনিটের মধ্যেই এগিয়ে গেল। সে কখনো বাংলোর ভেতরে যায়নি। ত্রিপাঠী মশাই বললেন, মাননীয় আদালত, অভিযুক্ত বাংলোর আশেপাশে ঘুরঘুর করছিল। মুকেশ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, হুজুর, আমি কি কিছু বলতে পারি? বিচারক বললেন, বলো। মুকেশ বলল, হুজুর, ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমি বাংলোর বাইরে ছিলাম এবং 10 মিনিটে চলে গেছি। আমি কখনো ভেতরে ঢুকিনি। কিন্তু হুজুর, আমার একটা অনুরোধ আছে যে ফুটেজটি আরও জ্বালানো হোক। শুধুমাত্র ওই অংশটুকু নয় যেখানে আমি আছি, বরং সারা দিনের ফুটেজ দেখানো হোক, সকাল থেকে সন্ধে পর্যন্ত। ত্রিপাঠী মশাই উঠলেন, মাননীয় আদালত, এটা অপ্রয়োজনীয়। অভিযুক্ত আদালতের সময় নষ্ট করছে। মুকেশ শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, হুজুর, ভারতীয় সাক্ষ্য আইন অনুযায়ী যখন কোনো ঘটনা সংক্রান্ত ইলেকট্রনিক প্রমাণ পেশ করা হয় তখন তা পুরোপুরি খতিয়ে দেখার অধিকার উভয় পক্ষেরই রয়েছে। যদি ফুটেজের কেবল সেই অংশটুকু দেখানো হয় যা এক পক্ষকে সুবিধা দেয় এবং বাকি অংশটুকু লুকিয়ে রাখা হয়, তবে এটি সম্পূর্ণ প্রমাণ হবে না। আদালতে আবারও নিস্তব্ধতা ছেয়ে গেল। বিচারক বললেন, অভিযুক্তের কথা যুক্তিসঙ্গত। পুরো ফুটেজের গতি বাড়িয়ে দেওয়া হোক এবং তা এখানে দেখানো হোক। ত্রিপাঠী মশাই বসে পড়লেন, কিন্তু তার কপালে হালকা ঘাম জমছিল। ফুটেজ এগোতে লাগল। সকাল থেকে দুপুর পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। বাংলোতে চাকরদের যাতায়াত করতে দেখা গেল, মালিককে কাজ করতে দেখা গেল এবং তারপর দুপুর 2টোর দিকে এমন কিছু দেখা গেল যা আদালতে বসে থাকা সবাইকে নড়ে চড়ে বসতে বাধ্য করল। এক লোককে বাংলোর পিছনের অংশ থেকে বেরোতে দেখা গেল। তার হাতে একটা বড় থলে ছিল যা বেশ ভারী মনে হচ্ছিল। লোকটি বারবার এদিক ওদিক তাকাচ্ছিল যেন কেউ তাকে দেখে না ফেলে। তার হাঁটার মধ্যে একটা নার্ভাস ভাব ছিল। সে দ্রুত হেঁটে বাংলোর পিছনের গলিতে অদৃশ্য হয়ে গেল। মুকেশ সঙ্গে সঙ্গে বলল, হুজুর, এই লোকটি কে? একে শনাক্ত করা হোক। আর এই থলে নিয়ে সে কোথায় যাচ্ছে? এই লোকটির হাঁটা চলা দেখুন, এটা স্বাভাবিক নয়। কোনো মানুষ তখনই বারবার পেছন ফিরে তাকায় যখন সে জানে যে সে কিছু ভুল করছে। আদালতে হট্টগোল শুরু হলো। বিজয় পাল সিং নিজের চেয়ারে অস্থির হয়ে উঠলেন। তার উকিল তার কানে কিছু ফিসফিস করতে লাগলেন। বিচারক পুলিশ অফিসারের দিকে তাকালেন এবং বললেন, এই ব্যক্তিকে শনাক্ত করো। পুলিশ অফিসার মনোযোগ দিয়ে ফুটেজটি দেখলেন। তারপর তার চেহারায় এক অদ্ভুত ভাব ফুটে উঠল। তিনি ধীরে করে বললেন, হুজুর, এ তো রঘু, বিজয় নিবাসের মালি। আদালতে এক মুহূর্তের জন্য যেন সব কিছু থমকে গেল। বিজয়পাল সিং লাফিয়ে উঠলেন, এটা হতে পারে না। রঘু তো 15 বছর ধরে আমার এখানে কাজ করছে। সে এমনটা করতে পারে না। বিচারক তাকে শান্ত থাকার ইশারা করলেন। মুকেশ আরও বলল, হুজুর, এই থলে যা রঘু নিয়ে যাচ্ছে এটা সেই সময়ের যখন চুরি হয়েছিল। আর যেভাবে সে এদিক ওদিক তাকাচ্ছে তা কোনো সৎ মানুষের হাঁটা চলা নয়। আমার অনুরোধ, রঘুকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং ওই থলের মধ্যে কি ছিল তা খুঁজে বের করা হোক। ত্রিপাঠী মশাই এবার চুপ ছিলেন। তার কাছে বলার মতো কিছু ছিল না। বিচারক নির্দেশ দিলেন যে রঘুকে অবিলম্বে আদালতে পেশ করা হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। ওই দিন সন্ধ্যায় রঘুকে থানায় আনা হলো। প্রথমে সে অস্বীকার করতে লাগল। সে বলল যে সে শুধু বাড়ির জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশ যখন তার বাড়িতে তল্লাশি চালায় তখন একটি পুরনো আলমারির পেছন থেকে একটি বন্ধ বাক্স পাওয়া যায়। ওই বাক্সে কিছু গয়না ছিল যেগুলোতে বিজয় পাল সিংয়ের বাড়ির ছাপ ছিল। রঘু এবার ভেঙে পড়ল। পুলিশ যখন তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে তখন সে স্বীকার করে যে সে এই কাজ একা করেনি। তার সাথে তার ছোট ভাই সুরেশ ছিল, যে ইলেকট্রনিক যন্ত্রপাতির টেকনিশিয়ান ছিল। সুরেশ কয়েক মাস আগে একবার বাংলোতে এসে বিদ্যুতের কাজ করেছিল। সেই সময়েই সে লকারের পাসওয়ার্ড সিস্টেম দেখে ফেলেছিল এবং কারিগরি কায়দায় পাসওয়ার্ড চুরি করেছিল। তারপর দুই ভাই মিলে পরিকল্পনা করে এবং সেদিন যখন বাড়ির সবাই বাইরে গিয়েছিল তখন সুরেশ পাসওয়ার্ড দিয়ে লকার খোলে এবং রঘু মালপত্র বের করে আনে।
আদালতে পরবর্তী শুনানিতে এই সমস্ত কথা সামনে আসে। যখন রঘুর জবানবন্দি পড়া হলো, তখন বিজয় পাল সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কখনো ভাবতে পারেননি যে মালির উপর তিনি এত বছর ধরে বিশ্বাস করেছিলেন, সেই তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে। মুকেশ সেদিন আদালতে চুপচাপ দাঁড়িয়েছিল। তার চেহারায় না ছিল কোনো রাগ, না প্রতিশোধের কোনো অনুভূতি, কেবল একটা শান্তি ছিল। সে দেখল যে সত্য ধীরে ধীরে নিজের পথ তৈরি করে নিচ্ছিল। কিন্তু তখনই এক নতুন মোড় এলো, যার প্রত্যাশা কেউ করেনি। ত্রিপাঠী মশাই উঠলেন এবং বললেন, মাননীয় আদালত, এইসব মেনে নিলেও এটা প্রমাণিত হয় না যে মুকেশ এই ষড়যন্ত্রে জড়িত ছিল না। হতে পারে রঘু এবং মুকেশের মধ্যে কোনো বোঝাপড়া ছিল। হতে পারে মুকেশ আগে বাড়ির তথ্য রঘুকে দিয়েছিল। আদালতে আবার হট্টগোল শুরু হলো। মুকেশ ত্রিপাঠী মশাইয়ের কথা শুনল। তার মনে এক মুহূর্তের জন্য হতাশা নেমে এলো, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল। সে ভাবল যে প্রতিটি মিথ্যার জবাব থাকে এবং প্রতিটি চালের পাল্টা চাল থাকে। সে শান্ত গলায় বলল, হুজুর, যদি আমার আর রঘুর মধ্যে বোঝাপড়া থাকত, তাহলে রঘু আজ পর্যন্ত আমার নাম কেন নিল না? সে পুরো স্বীকারোক্তি লিখে দিয়েছে, যাতে শুধু তার এবং তার ভাই সুরেশের নাম আছে, আমার নাম কোথাও নেই। আর দ্বিতীয় কথা হুজুর, আমি একজন আবর্জনা কোড়ানো ছেলে। আমি ওই বাংলোর ভেতরে কখনো ঢুকিনি। আমি ওই লকারের জায়গাটুকুও চিনতাম না। আমি কিসের তথ্য রঘুকে দিতাম? বিচারক ত্রিপাঠী মশাইয়ের দিকে তাকালেন। ত্রিপাঠী মশাইয়ের কাছে কোনো জবাব ছিল না। বিচারক কাগজে কিছু লিখলেন এবং বললেন, পরবর্তী শুনানিতে চূড়ান্ত রায় শোনানো হবে। রঘু এবং সুরেশকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হোক। মুকেশ সেদিন যখন হাজতে ফিরল, তার পা ক্লান্ত ছিল, কিন্তু হৃদয়ে একটা হালকা ভাব ছিল। সে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করল। দ্বারকাপ্রসাদ শর্মা সেদিনও আদালতে ছিলেন। যাওয়ার সময় তিনি মুকেশের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলেছিলেন, বাবা, তুমি আজ সেই কাজ করেছ যা অনেক শিক্ষিত উকিলও করতে পারে না। তুমি সঠিক জায়গায় প্রশ্ন করেছ এবং আদালতে সঠিকভাবে নিজের পক্ষ রেখেছ। মুকেশ ওই কথাগুলোকে নিজের মনের মণিকোঠায় সযত্নে রেখে দিল। রাতে হাজতে শুয়ে সে মায়ের কথা ভাবল। সুমিত্রা একা ছিলেন, অসুস্থ ছিলেন। সে জানত যে তার মা দিনরাত তার জন্য প্রার্থনা করছেন। সে মনে মনে বলল, মা, আরেকটু ধৈর্য ধরো, সত্য জিততে চলেছে। বাইরে রাতের তারারা মিটমিট করছিল। পরবর্তী শুনানিতে রায় আসার কথা ছিল এবং মুকেশ জানত যে সেই রায় কেবল তার জীবনই বদলাবে না, বরং এটাও প্রমাণ করবে যে এই দেশে একজন গরিব ছেলের জন্যই বিচারের দরজা খোলা থাকে। পরবর্তী শুনানির আর 3 দিন বাকি ছিল। হাজতে মুকেশের কাছে এই 3 দিন 3 বছরের মতো মনে হচ্ছিল। প্রতিটি মুহূর্ত ভারী ছিল, প্রতিটা প্রহর এক অদ্ভুত অস্থিরতা নিয়ে আসছিল। কিন্তু মুকেশ নিজেকে ভেঙে পড়তে দেয়নি। সে দ্বারকাপ্রসাদ শর্মার দেওয়া বইটি আবার পড়ল। সে প্রতিটি দিক বোঝার চেষ্টা করল, যা আদালতে কাজে আসতে পারে। পরের দিন সকালে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। একজন পুলিশ কুঠরির কাছে এসে বলল, মুকেশ, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। মুকেশ ভাবল হয়তো দ্বারকাপ্রসাদ শর্মা এসেছেন, কিন্তু যখন সে দর্শনার্থী কক্ষে পা রাখল, তখন সামনের মুখটি দেখে তার গলা বুজে এলো। সুমিত্রা সেখানে বসেছিলেন। তার মুখ ফ্যাকাশে ছিল, চোখ বসে গিয়েছিল এবং চুল উস্কো খুস্কো ছিল। জ্বর তখনও পুরোপুরি সেরে যায়নি, কিন্তু তিনি কোনো মতে বাস ধরে হেঁটে হেঁটে এখান পর্যন্ত পৌঁছেছিলেন। তার শাড়ির আঁচল হাতে ধরা ছিল এবং তিনি বারবার সেটা কচলাচ্ছিলেন। মুকেশকে দেখেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মা, মুকেশের গলা কেঁপে উঠল। আমার বাচ্চা। সুমিত্রা কাঁচের দেয়ালের ওপার থেকে হাত রাখলেন। কিছুক্ষণ দুজনেই চুপ থাকলেন। শব্দের কোনো প্রয়োজন ছিল না। এক মা ও ছেলের মধ্যে যে ভাষা ছিল তা চোখের মাধ্যমেই বলা হচ্ছিল। তারপর সুমিত্রা কাঁপা কাঁপা গলায় বললেন, মুকেশ, বস্তির লোক বলছে যে তুই ছাড়া পেয়ে যাবি। সত্য সামনে চলে এসেছে, কিন্তু আমার এখনও ভয় করছে রে বাবা। মুকেশ দীর্ঘশ্বাস নিয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, মা, মন থেকে ভয় দূর করে দাও। যে সত্যের সাথে থাকে তাকে কেউ হারাতে পারে না। তুমি তো আমাকে এটা শিখিয়েছিলে, মনে আছে? যখন আমি ছোট ছিলাম আর বস্তির ছেলেরা আমাকে বিরক্ত করত, তখন তুমি বলেছিলে মাথা উঁচু করে চলতে, কখনো মাথা নত না করতে। সুমিত্রা চোখের জল মুছে হাসলেন। সেই হাসিতে কষ্ট ছিল, কিন্তু তাতে একজন মায়ের সম্পূর্ণ ভালোবাসা মেশানো ছিল। তিনি জিজ্ঞেস করলেন, তুই ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? মুকেশ হেসে ফেলল। এত কঠিন সময়েও মায়ের প্রথম চিন্তা এটাই ছিল। সে বলল, হ্যাঁ মা, খাওয়া দাওয়া ঠিক আছে। তুমি নিজের খেয়াল রেখো, সময় মতো ওষুধ খেও। সাক্ষাৎকালের সময় শেষ হলো। সুমিত্রা উঠলেন। যাওয়ার আগে তিনি আরও একবার মুকেশের দিকে তাকালেন, যেন তার মুখটা নিজের চোখে ভরে নিতে চান। সেই সাক্ষাতের পর মুকেশের ভেতরের সাহস আরও মজবুত হয়ে গেল। কিন্তু সেই দিন সন্ধ্যায় এমন এক খবর এলো যা সব কিছু নাড়িয়ে দিল। হাজতের বাইরে 2 জন লোক এলো। তাদের মধ্যে একজন প্রহরীর সাথে কিছু কথা বলল এবং প্রহরী মুকেশকে ডাকল। সেই 2 লোকের মধ্যে একজন নিচু স্বরে মুকেশকে বলল, শোন ছেলে, তোর জন্য একটা সুখবর আছে।
আমরা বিজয়পাল সিংয়ের তরফ থেকে এসেছি। তিনি তোকে 500 টাকা দিতে প্রস্তুত আছেন। তুই শুধু আদালতে বলে দে যে তোর কিছু মনে নেই, তুই সেদিন সেখানে ছিলিই না, মামলা এমনিতেই দুর্বল হয়ে পড়বে। মুকেশ তাদের দুজনের দিকে মনোযোগ দিয়ে তাকালো। দ্বিতীয় লোকটি আবার বলল, 500 টাকা আছে, তোর মা অসুস্থ, ওষুধের অনেক দাম, এই টাকা তোর খুব কাজে আসবে, আর তুই তো এমনিতেই ছাড়া পেয়ে যাবে, শুধু একটুখানি কাজ করতে হবে। মুকেশের মনে এক মুহূর্তের জন্য তোলপাড় শুরু হলো। 500 টাকা! সে জীবনে কখনো এত টাকা একসাথে দেখেনি। মায়ের ওষুধ, ঘরের মেরামত, কয়েক মাসের খাবার সবকিছুই হয়ে যেতে পারত ওই টাকায়। কিন্তু তারপর তার মাথায় একটা কথা খেলে গেল, যদি সে চুপ হয়ে যায় তাহলে রঘু এবং সুরেশের উপর যে মামলা চলছে তা দুর্বল হয়ে পড়তে পারে। বিজয়পাল সিং হয়তো বিষয়টি ধামাচাপা দিতে চাইছিলেন, কারণ তার নিজের কোনো দুর্বলতা ছিল যা বাইরে আসা উচিত নয়। আর মুকেশ চুপ করে গেলে বিচার অসম্পূর্ণ থেকে যেত, যার ফলে তাদের দুর্বলতা লুকিয়ে থাকত। মুকেশ সেই দুই লোকের চোখের দিকে তাকিয়ে বলল, যাও আর তোমাদের মালিককে গিয়ে বলে দাও যে মুকেশ বিক্রি হয় না। 500 কি 5 লাখ দিলেও নয়, আমার টাকা চাই না, আমার বিচার চাই। লোক দুজন এক মুহূর্তের জন্য থমকে গেল। তাদের ধারণাতেই ছিল না যে একজন আবর্জনা কোড়ানো ছেলে এত আত্মবিশ্বাসের সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করবে। তারা চলে গেল, কিন্তু বিষয়টা এখানেই শেষ হলো না। পরের দিন সকালে দ্বারকাপ্রসাদ শর্মা হাজতে এলেন। তার চোখে মুখে চিন্তার ছাপ ছিল। তিনি মুকেশকে জানালেন যে রাতে তার কাছেও একটি বার্তা এসেছিল মুকেশের সঙ্গ ছেড়ে দেওয়ার জন্য। কেউ তাকে হুমকি দিয়েছিল। মুকেশের মুখ কঠিন হয়ে উঠল। সে বলল, শর্মাজি, এই সব কিছু এই জন্যই হচ্ছে কারণ কেউ ভয় পেয়েছে। যে ভয় পায় সেই হুমকি দেয়। মনে হচ্ছে কেউ সত্যকে ভয় পাচ্ছে। দ্বারকাপ্রসাদ শর্মা তার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে বললেন, মুকেশ, আমার তোমার জন্য কোনো চিন্তা নেই। আমি জানি তুমি ভয় পাবে না, কিন্তু একটা কথা শোনো, কাল আদালতে ত্রিপাঠীজি একটি নতুন চাল চালতে পারেন। তিনি একজন সাক্ষী প্রস্তুত করেছেন যে বলবে সে মুকেশকে রঘুর সাথে কথা বলতে দেখেছিল। মুকেশের শ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। মিথ্যে সাক্ষী! এটা এমন একটা মোড় ছিল যার প্রত্যাশা সে করেনি। সে তো রঘুর সাথে কখনো দেখাই করেনি। কিন্তু যদি কোনো মিথ্যে সাক্ষী কথা বলে, তবে আদালতে তাকে ভুল প্রমাণ করা মোটেই সহজ হবে না। মুকেশ সারা রাত এই বিষয়েই ভাবতে থাকল। সে বই খুলল, পাতা উল্টালো। সে ভাবল, মিথ্যে সাক্ষীর সাক্ষ্য প্রমাণে দুর্বলতা কোথায় থাকতে পারে। কোনো মিথ্যেই সম্পূর্ণ নিখুঁত হয় না। প্রতিটি মিথ্যের মাঝেই একটা ফাটল থাকে, শুধু সেই ফাটলটাকে খুঁজে বের করতে হয়। আর তখনই তার একটি কথা মনে পড়ে গেল। সেদিন সকালে সে যখন বিজয় নিবাসের কাছে গিয়েছিল, সেদিন সে এমন একটা কাজ করেছিল যা তার এখনও মনে আছে। সেদিন সে একজন ভাঙাড়িওয়ালার কাছে তার কোড়ানো আবর্জনা বিক্রি করেছিল, এবং ভাঙাড়িওয়ালা তাকে একটি রসিদ দিয়েছিল যাতে সময় এবং ওজন লেখা ছিল। সেই রসিদটা, যদি সেই রসিদটা পাওয়া যায় তবে প্রমাণ হয়ে যাবে যে সে সেদিন কোন সময়ে কোথায় ছিল। আর যদি সেই সময় এবং জায়গা প্রমাণ হয়ে যায়, তবে মিথ্যে সাক্ষী এমনিতেই সবার সামনে উন্মোচিত হয়ে পড়বে। কিন্তু সেই রসিদটা তো বাড়িতে ছিল, মায়ের কাছে। মুকেশ সাথে সাথে প্রহরীকে ডাকল এবং অনুরোধ করল যেন পরের দিন শুনানির আগে তার মায়ের কাছে একটি খবর পৌঁছে দেওয়া হয়। প্রহরী প্রথমে আপত্তি করলেও দ্বারকাপ্রসাদ শর্মা তাকে বোঝালেন এবং অবশেষে খবর পৌঁছানোর ব্যবস্থা হলো। সেই রাতে মুকেশের ঘুম এলো না। সে শুধু এটাই ভাবতে লাগল, মা কি সেই রসিদটা খুঁজে পাবে? রসিদটা কি এখনও বাড়িতে আছে? সে আবার ওটা ফেলে দেয়নি তো? শুনানির সকাল ঘনিয়ে এলো। মুকেশকে আদালতে আনা হলো। সে কামরায় প্রবেশ করতেই তার নজর সবার আগে দর্শক সারিতে গেল। সুমিত্রা সেখানে বসেছিলেন। তার হাতে একটি ছোট্ট রসিদ ছিল যা তিনি শক্ত করে ধরে রেখেছিলেন। মুকেশের মনে স্বস্তির হাওয়া বয়ে গেল। মা রসিদটা খুঁজে পেয়েছেন। বিচারিক কার্যক্রম শুরু হলো। ত্রিপাঠীজি উঠে দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত, আমাদের কাছে একজন সাক্ষী আছে। তার নাম মনোহর, এবং সে ওই এলাকায় চায়ের দোকান চালায়। সে মুকেশকে রঘুর সাথে কথা বলতে দেখেছিল। মনোহর সামনে এলো। সে সাক্ষ্য দিল যে সে মুকেশ এবং রঘুকে ওই বাংলোর কাছে দাঁড়িয়ে কথা বলতে দেখেছিল। যখন মুকেশের পালা এলো, সে শান্ত গলায় জিজ্ঞাসা করল, মনোহরজি, আপনি এটা কখন দেখেছিলেন? মনোহর বলল, সেদিন সকালে আনুমানিক 8টার সময়। মুকেশ বলল, জনাব, আমার মায়ের কাছে একটি রসিদ আছে। ওই রসিদটা সেই ভাঙাড়িওয়ালার যার কাছে আমি সেদিন আমার কুড়ানো আবর্জনা বিক্রি করেছিলাম। সেই রসিদে সময় লেখা আছে সকাল 7:50। ভাঙাড়িওয়ালার দোকান বিজয় নিবাস থেকে পুরো 4 কিলোমিটার দূরে অবস্থিত। যদি আমি 7:50 সেখানে থাকি, তবে 8টার সময় বিজয় নিবাসের কাছে কিভাবে থাকতে পারি? আদালতে পিন পতন নীরবতা নেমে এলো।
মনোহরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিচারক রসিদটি চাইলেন। সুমিত্রা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন এবং রসিদটি এগিয়ে দিলেন। রসিদটির সত্যতা যাচাই করা হলো। ভাঙাড়িওয়ালাকে ডেকে পাঠানোর নির্দেশ দেওয়া হলো। ভাঙাড়িওয়ালা আদালতে এসে নিশ্চিত করল যে হ্যাঁ, সেদিন সকাল 7:50 মুকেশ তার দোকানেই ছিল। মনোহরের মিথ্যা সাক্ষ্য মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। বিচারকের মুখ কঠিন হয়ে উঠল। তিনি ত্রিপাঠীজির দিকে তাকালেন। ত্রিপাঠীজি মাথা নিচু করেছিলেন। বিচারক বললেন, এটি অত্যন্ত গুরুতর একটি বিষয়। মিথ্যা সাক্ষ্য দেওয়া আদালতের অবমাননার শামিল। মনোহরের বিরুদ্ধে আলাদাভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই মিথ্যা সাক্ষ্যের পেছনে কার হাত রয়েছে সেটাও তদন্ত করে দেখা হবে। বিজয়পাল সিং নিজের আসনে অস্থির হয়ে পড়েছিলেন। তার কপালে ঘাম জমছিল। তার আইনজীবী তার কানে কানে কিছু বলছিলেন, কিন্তু তার চেহারা বলে দিচ্ছিল যে আর কোনো উপায় বাকি নেই। মুকেশ একবার মায়ের দিকে তাকালো। সুমিত্রার চোখ জলে ভরা ছিল, কিন্তু এবার এগুলো ছিল আনন্দের অশ্রু। বিচারক জানালেন, আগামী শুনানিতে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। মুকেশ হাজতে ফিরল। সেই সন্ধ্যায় সে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। সে নিজের এই পুরো যাত্রার কথা ভাবতে লাগল। আবর্জনার স্তূপে পাওয়া একটি বই থেকে শুরু হওয়া এই যাত্রা আজ এতদূর এসে পৌঁছেছে। সে কোনো আইনজীবী ছাড়া, বিনা পয়সায়, কোনো বড় মানুষের সাহায্য ছাড়াই লড়াই করেছিল। আর সে একা ছিল না। তার সাথে ছিল সত্য, তার সাথে ছিল মায়ের দোয়া, তার সাথে ছিল দ্বারকা প্রসাদ শর্মার পথ প্রদর্শন, এবং তার সাথে ছিল সেই আগুন যা ছোটবেলা থেকেই তার ভেতরে জ্বলছিল। দ্বারকা প্রসাদ শর্মা সেই সন্ধ্যায় দেখা করতে এলেন। তিনি মুকেশের কাঁধে হাত রেখে বললেন, ছেলে, কাল রায় আসবে। আমার পূর্ণ বিশ্বাস আছে যে রায় তোমার পক্ষেই যাবে। মুকেশ জিজ্ঞেস করল, শর্মাজি, আমি যদি জিতে যাই তবে এরপর কি করব? আবার সেই আবর্জনা কুড়াব? দ্বারকাপ্রসাদ শর্মা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ছেলে, এই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। কিন্তু আমি একটা কথা বলবো, এই আদালতে তুমি যে বুদ্ধিমত্তা আর সাহসের পরিচয় দিয়েছ তা আমি কোনো ধনী ঘরের শিক্ষিত ছেলের মধ্যেও দেখিনি। তোমার ভেতরে একটা হিরে লুকিয়ে আছে, শুধু সেটাকে একটু ঘষে মেজে নেওয়ার অপেক্ষা। সেই রাতে হাজতে মুকেশ চোখ বন্ধ করল। বাইরে হাওয়া বইছিল। দূরে কোথাও রাতের পাখি ডাকছিল। আর মুকেশের মনে একটি স্বপ্ন ডানা মেলছিল। কাল রায় ঘোষণা হবে। আর সেই রায় শুধু মুকেশের হবে না, সেই রায় হবে সেই সমস্ত মানুষের যারা গরিব, যারা অসহায়, যারা মনে করে যে আইন তাদের জন্য নয়। ওই রায় বুঝিয়ে দেবে যে সত্যের শক্তি যে কোনো টাকা আর প্রভাব প্রতিপত্তির চেয়ে অনেক বড়। রায় ঘোষণার দিন এসে গেল। সেদিন সকালে পুরো শহরে অদ্ভুত এক চাঞ্চল্য ছিল। রামনগরের বস্তিতে লোকজন সকাল থেকেই জড়ো হয়েছিল। বয়স্করা, মহিলারা, বাচ্চারা সবাই একে অপরকে জিজ্ঞেস করছিল যে কি হবে। সুমিত্রা সেদিন সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলেন। তিনি স্নান করে পরিষ্কার কাপড় পরলেন। চুলার কাছে ধূপকাঠি জ্বালিয়ে হাত জোর করে অনেকক্ষণ চোখ বন্ধ করে বসে রইলেন। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। তিনি যা প্রার্থনা করছিলেন তা কোনো মন্দিরের মূর্তির কাছে নয়, সরাসরি সেই ওপরওয়ালার কাছে চাইছিলেন, যিনি তাকে মুকেশের মতো ছেলে দিয়েছেন। হাজতে মুকেশ সকাল থেকেই শান্ত ছিল। সে খাবার খেল, জল পান করে চুপচাপ বসে রইল। তার মনে কোনো ভয় ছিল না, না ছিল কোনো অস্বস্তি। এক অদ্ভুত স্থিরতা ছিল, যেন এক গভীর নদীর মতো, যা ওপর থেকে শান্ত দেখালেও ভেতর থেকে অনেক গভীর হয়। সে চোখ বন্ধ করে এক একটি মুহূর্ত স্মরণ করতে লাগল। সেই রাত যখন তার হাতে হাত করা পরানো হয়েছিল, মায়ের কান্নারত মুখ, সেই অন্ধকার কুঠুরি, দ্বারকা প্রসাদ শর্মার দেওয়া বই, আদালতে প্রথমবার কথা বলার ভয়, সিসিটিভি ফুটেজ, রঘুর স্বীকারোক্তি, মিথ্যা সাক্ষ্য এবং সেটাকে ভুল প্রমাণ করা সেই ছোট্ট রসিদ। প্রতিটি মুহূর্তই ছিল একটি লড়াই, প্রতিটি মুহূর্তই ছিল একটি কঠিন পরীক্ষা, আর প্রতিটি মুহূর্তে মুকেশ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। প্রহরী এলো এবং বলল, মুকেশ চলো, আদালতের সময় হয়ে গেছে। মুকেশ উঠল। সে একবার সেই কুঠুরির দিকে তাকালো যেখানে সে এতগুলো দিন কাটিয়েছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে যাই হয়ে যাক না কেন সে এখানে আর ফিরে আসবে না। হয় সে মুক্ত হবে, নতবা আরও শক্ত হয়ে লড়াই করবে। আদালতের ভবনের বাইরে আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি ভিড় ছিল। খবরটি ছড়িয়ে পড়েছিল এবং শহরের অনেক মানুষ রায় শোনার জন্য এসেছিল। খবরের কাগজের কয়েকজন সাংবাদিকও ছিলেন যারা নোটবুক হাতে দাঁড়িয়েছিলেন। কিছু সমাজসেবী সংগঠনের মানুষও ছিলেন যারা মুকেশের পক্ষে স্লোগান লেখা প্লাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। মুকেশ যখন আদালতের ভেতরে প্রবেশ করল, কামরা কানায় কানায় পূর্ণ ছিল।
দর্শক সারিতে একটি জায়গাও খালি ছিল না। সুমিত্রা একদম সামনের সারিতে বসেছিলেন। তার কাছে বস্তির কয়েকজন মহিলাও ছিল যারা তার হাত শক্ত করে ধরে বসেছিল। দ্বারকা প্রসাদ শর্মা এক কোণে দাঁড়িয়েছিলেন। তার চেহারায় এক গভীর প্রশান্তি ছিল। বিজয়পাল সিংও এসেছিলেন, কিন্তু আজ তার চেহারায় সেই পুরনো অহংকার ছিল না। তাকে ক্লান্ত এবং উদ্বিগ্ন দেখাচ্ছিল। তার আইনজীবী তার পাশে বসেছিলেন, কিন্তু দুজনেরই দৃষ্টি অবনত ছিল। ত্রিপাঠীজি নিজের চেয়ারে বসেছিলেন, তার ফাইল আজ বন্ধ ছিল। বিচারক এলেন, সবাই উঠে দাঁড়ালো এবং তারপর বসে পড়ল। কামরা জুড়ে এক গভীর নৈশব্দ নেমে এলো, সেই নৈশব্দ যা ঝড়ের ঠিক আগে অনুভব করা যায়। বিচারক তার সামনে রাখা কাগজগুলো হাতে তুলে নিলেন। তিনি একবার পুরো কামরার উপর চোখ বোলালেন, তারপর তিনি পড়া শুরু করলেন। এই আদালত এই মামলার প্রতিটি দিক অত্যন্ত গভীরভাবে বিবেচনা করেছে। উপস্থাপিত প্রমাণ, সিসিটিভি ফুটেজ, সাক্ষীদের বয়ান এবং আসামির দেওয়া যুক্তির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর এই আদালতের সিদ্ধান্ত নিম্নরূপ। আসামি মুকেশের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে আসামি কখনোই বাংলোর ভেতরে প্রবেশ করেনি। চুরি মালি রঘু এবং তার ভাই সুরেশ মিলে করেছিল, যার সম্পূর্ণ প্রমাণ এই আদালতের কাছে রয়েছে। মিথ্যা সাক্ষী দেওয়া মনোহরের বিরুদ্ধে আলাদাভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিচারক এক মুহূর্ত থেমে ওপরের দিকে তাকালেন এবং তারপর আবার বলতে শুরু করলেন। এই আদালত গভীর খেদের সাথে জানাচ্ছে যে এই মামলার ক্ষেত্রে পুলিশের তদন্তে গুরুতর গাফিলতি ছিল। কোনো শক্ত প্রমাণ ছাড়াই শুধুমাত্র এই যুক্তিতে যে আসামি গরিব এবং সে ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটি কখনোই ন্যায়সঙ্গত ছিল না। দারিদ্র্য কোনো অপরাধের প্রমাণ হতে পারে না। এই দেশের সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার দেয়, সে প্রাসাদে বাস করুক কিংবা কুড়ে ঘরে। সুমিত্রার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার পাশে বসা মহিলারা তার হাত আরও শক্ত করে আঁকড়ে ধরল। বিচারক শেষ লাইনগুলো পড়লেন। আসামি মুকেশকে সমস্ত অভিযোগ থেকে তাৎক্ষণিকভাবে বেকসুর খালাস দেওয়া হলো। তাকে এখনই এই মুহূর্তে মুক্তি দেওয়া হোক। আর তারপর যা হলো তা কেউ ভাবতেও পারেনি। পুরো কামরায় এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো এবং তারপর দর্শক সারি থেকে ফেটে পড়ল করতালির গর্জন। মানুষজন উঠে দাঁড়ালো। কিছু মানুষের চোখ জলে ভিজে গিয়েছিল। বস্তির মহিলারা একে অপরকে জড়িয়ে ধরল। সাংবাদিকেরা আজকের এই গল্প লিখতে শুরু করে দিলেন। মুকেশ সেখানেই দাঁড়িয়েছিল। তার হাত থেকে হাতকড়া খুলে দেওয়া হচ্ছিল। হাতকড়া খোলার সাথে সাথেই সে তার কবজির দিকে তাকালো। যেখানে হাতকড়া পরানো ছিল সেখানে হালকা দাগ পড়ে গিয়েছিল। সে ওই দাগগুলো ছুঁয়ে দেখল এবং মনে মনে বলল যে এই দাগগুলো আজীবন মনে করিয়ে দেবে যে জীবনে সত্যের জন্য লড়তে হয়। সে ঘুরে দাঁড়ালো, দর্শক সারির দিকে তাকালো এবং সবাইকে অভিবাদন জানালো। সুমিত্রা ততক্ষণে উঠে দাঁড়িয়েছিলেন। তার চোখের জল কিছুতেই থামছিল না। মুকেশ দ্রুত পায়ে তার দিকে এগিয়ে গেল এবং মায়ের পা ছুঁয়ে প্রণাম করল। সুমিত্রা তাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরলেন। তারা দুজন অনেকক্ষণ চুপ করে রইল। সেখানে কোনো শব্দের প্রয়োজন ছিল না। কিছুক্ষণ পর দ্বারকা প্রসাদ শর্মার সামনে এলেন। তিনি মুকেশের মাথায় হাত রেখে বললেন, ছেলে, আজ তুমি শুধু নিজের লড়াই জেতনি, আজ তুমি এটা প্রমাণ করে দিয়েছ যে এই দেশে যদি মানুষের কাছে সত্য থাকে, সাহস থাকে আর নিজের অধিকার সম্পর্কে জ্ঞান থাকে, তবে সে কারো কাছে হারে না। মুকেশ তার চোখের দিকে তাকিয়ে বলল, শর্মাজি, এই সব কিছু আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি ওই বইটা দিয়েছিলেন, আমাকে সেই ভরসাটুকু জুগিয়েছিলেন। দ্বারকা প্রসাদ শর্মা হেসে উত্তর দিলেন, বই তো শুধু একটা হাতিয়ার ছিল ছেলে, ওটাকে ব্যবহার করার আসল শক্তি তোমার ভেতরে আগে থেকেই মজুদ ছিল। আমি শুধু সেই শক্তিটাকে চিনতে পেরেছি। আদালতের বাইরে বেরোনোর সময় একজন সাংবাদিক মুকেশের সামনে এসে জিজ্ঞেস করলেন, মুকেশজি, আপনি এতগুলো দিন জেলে রইলেন, কোনো আইনজীবী ছাড়া একাই লড়াই করলেন। আপনার কি কখনো মনে হয়েছিল যে আপনি হেরে যাবেন? মুকেশ এক মুহূর্ত ভাবল আর তারপর বলল, ভয় তো পেয়েছিলাম, কিন্তু একটা কথা সবসময় মনে ছিল, যে সত্য কথা বলে তাকে বারবার একই কথা বলতে হয় না। মিথ্যার বেলায় প্রতিবার একটা করে নতুন গল্প বানাতে হয়, কিন্তু সত্য সবসময় একটাই থাকে, আর শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। সাংবাদিক তা লিখে নিলেন। আরও কিছু মানুষ সেই কথা শুনল, আর মুকেশের সেই কথাগুলো সেখান থেকে বেরিয়ে পুরো শহরে ছড়িয়ে পড়ল। সেই সন্ধ্যায় রামনগরের বস্তিতে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল। লোকজন মিলে ছোটখাটো একটা উৎসবের আয়োজন করেছিল। কেউ মিষ্টি নিয়ে এলো, কেউ আবার প্রদীপ জ্বালালো। বাচ্চারা মুকেশের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। বয়স্করা তাকে মন ভরে দোয়া করলেন। সুমিত্রা নিজের ঘরের দরজায় বসেছিলেন, আর তার মুখে সেই চেনা হাসিটা ফুটে উঠেছিল, যা অনেক দিন ধরে নিখোঁজ ছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন মুকেশ তার কুঁড়ে ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশে তারারা জল জল করছিল। বাতাসে একটা হালকা ঠান্ডা ভাব ছিল। তার হাতে সেই বইটা ছিল, যা সে আবর্জনার স্তূপ থেকে পেয়েছিল।
সংবিধানের সেই সহজবোধ্য বই, যা তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। সে বইটা খুলল এবং সেই লাইনগুলো পড়ল যা সে 100 বার পড়েছে। প্রতিটি নাগরিক সমান। তবে এবার সেই লাইনগুলো পড়ে তার চোখ জলে ভরে ওঠেনি। এবার তার ঠোঁটে এক শান্ত হাসির রেখা ফুটে উঠল, কারণ এখন এটা আর শুধু কোনো বইয়ের কথা নয়, এটা ছিল তার নিজের জীবনে ঘটে যাওয়ার জ্বলন্ত এক সত্যি। পরের দিন সকালে দ্বারকাপ্রসাদ শর্মা মুকেশের বাড়িতে এলেন। তার হাতে একটি কাগজ ছিল। তিনি বললেন, মুকেশ, শহরে একটি সংস্থা আছে যারা গরিব এবং মেধাবী বাচ্চাদের পড়াশোনার সুযোগ দেয়। আমি সেখানে তোমার নাম দিয়েছি। তারা তোমাকে বিনামূল্যে পড়াবে। তুমি যদি চাও তবে আইন নিয়ে পড়াশোনা করতে পারো। মুকেশ কাগজটা হাতে নিল। তার আঙুলগুলো কাঁপছিল। সে মায়ের দিকে তাকালো। সুমিত্রার চোখ আনন্দে চিকচিক করছিল। তিনি বললেন, পড় বাবা, যা এবং পড়াশোনা কর। মুকেশ সেই কাগজটা বুকে জড়িয়ে ধরল। সে সেই মুহূর্তে ভাবল যে জীবন কতই না অদ্ভুত। আবর্জনার স্তূপে পাওয়া যে বই তার রুটিরুজির অংশ হতে পারেনি, সেই বইটাই তার গোটা জীবনের পথপ্রদর্শক হয়ে উঠল। যে দারিদ্র্য তাকে দুর্বল করার জন্য ছিল, সেটাই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হল। আর তাকে ভেঙে ফেলার জন্য যে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, সেটাই তাকে আরও বেশি মজবুত করে তোলার কারণ হয়ে দাঁড়ালো। সেই দিনটি মুকেশের জীবনের শেষ খারাপ দিন ছিল না। আগামী দিনেও বাধা বিপত্তি আসবে, এটা সে জানত। কিন্তু এখন তার জানা ছিল যে কঠিন পরিস্থিতির সাথে কিভাবে লড়াই করতে হয়। এখন সে এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে হার মেনে নেওয়া আর হেরে যাওয়া এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। যতক্ষণ না মানুষ নিজে হার মানে, ততক্ষণ সে পরাজিত হয় না। সে একটা দীর্ঘশ্বাস নিল এবং জীবনের পথে নিজের প্রথম কদমটি বাড়িয়ে দিল। বন্ধুরা, এই গল্প আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, পৃথিবী যতই মুখ ফিরিয়ে নিক না কেন, যে মানুষটি সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকে, সে একদিন না একদিন অবশ্যই জয়লাভ করে। দারিদ্র্য কোনো অপরাধ নয়, আর জ্ঞান হলো এমন এক হাতিয়ার যা কেউ কখনো ছিনিয়ে নিতে পারে না। যদি মুকেশের মতো একজন আবর্জনা কুড়ানো ছেলে নিজের অধিকার সম্পর্কে জেনে এত বড় একটা লড়াই জিততে পারে, তবে আপনারাও নিজেদের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শুধু প্রয়োজন হলো শিখতে থাকার, পড়তে থাকার এবং কখনো হার না মানার। বন্ধুরা, এমনই সব অনুপ্রেরণামূলক এবং জীবন বদলে দেওয়ার মতো গল্পের জন্য আমাদের ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই চাপুন, যাতে প্রতিটি নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে আপনারা নিজেদের এবং নিজের শহরের নাম লিখতে ভুলবেন না। প্রতিটি গল্প আপনাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে, একটি নতুন চিন্তাধারার জন্ম দেবে এবং আপনাদের যাত্রাপথকে আরও মসৃণ করে তুলবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ।